শুনেছ? হ্যাঁ, হ্যালো, তোমরা কি কখনো শেয়ার সাইকেলের নাম শুনেছ? শোনা যাচ্ছে? স্যার, হ্যালো, কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। স্যার, অস্পষ্ট শোনা যাচ্ছে। অস্পষ্ট, হ্যাঁ? এখন শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। এখন শোনা যাচ্ছে? জি এখন স্যার। শোনা তোমরা কি শেয়ার সাইকেলের নাম শুনেছ? শেয়ার সাইকেল, আচ্ছা। আমরা জানি, আমরা এই জন্য তোমার সেল সম্পর্কে কি তোমরা আগে জেনেছ? সেলের আদ্যান্ত মানে তোমাদের ফার্স্ট ইয়ারে ছিল, তাই না? জি স্যার। ফান্ডামেন্টাল সেল বায়োলজি, তাই না? তো সেলের ফান্ডামেন্টাল, সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আচ্ছা, আর কি? আরো বড় আছে, নিউক্লিয়াস তো আছে, আরো এসেনশিয়াল আরেকটা স্যার, আছে। কথা বুঝতে খুব সমস্যা হচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে না। তাহলে সেলের আরেকটা স্পষ্ট আরেকটা, হ্যাঁ, ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে থাকে। হ্যাঁ, ক্রোমোজোম তো অবশ্যই, এটা তো নিউক্লিয়াসের মধ্যেই থাকে। স্যার মাইটোকন্ড্রিয়া। স্যার সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া আছে, সাইটোপ্লাজম তো সবই। প্রোটোপ্লাজম। ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, বলতে দাও, সবচেয়ে নিউক্লিয়াসের পরে আরো মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, শক্তি তৈরি করে, শ্বসন সম্পূর্ণ করে। আর কোনটা? তাহলে ক্লোরোপ্লাস্ট। তুমি রাইবোসোম। বড়ই হইতে পারতাম। স্যার, হ্যাঁ, রাইবোসোম। রাইবোসোম, কে বলছে? নাম কি তোমার? হ্যাঁ, রাইবোসোম। তোমার নাম কি? স্যার, মামুন মৃধা। রাইবোসোম যে বলছো তার নাম মামুন মিতা, গ্রেট। আচ্ছা, ঠিক আছে, তুমি উত্তর 100% সঠিক, কিন্তু কেন বলতে পারবে? স্যার, প্রোটিন সংশ্লেষণ করে এই জন্য। এখানে প্রোটিন তৈরি করে, কে বলছো? স্যার, সিনথিয়া মিশু। কে বলছো? সিনথিয়া মিশু। আচ্ছা, হ্যাঁ, এখানে প্রোটিন তৈরি হয়। প্রোটিন যদি তৈরি না হয়তো তাহলে কোন জীব তৈরি হইতো? না হ্যাঁ, স্যার। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বেশি? ক্রোমোজোম তো আছে বংশবিস্তারের জন্য। আর যদি তুমি যে প্রোটিন তৈরি যে না হয়, তাহলে তুমি বড় হইতে পারতা? বডি পারতো? তাহলে রাইবোজোম খুব ইম্পর্টেন্ট। সেলের এই জন্য সেল পড়ানো, সেলটা কিভাবে পড়েছেন জানি না, তবে সেল সম্পর্কে, সেলের পার্টিকুলার একটা অর্গানের নাম বলো তো দেখি। স্যার, কোশ্চেনটা আরেকবার করবেন? সেলের পার্টিকুলেট কয়েকটি অর্গানের নাম বলো। মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। হুম হুম, কে পাবে পার্টিকুলেট? সেল সম্পর্কে তোমাদের ধারণা খুবই খুবই পোর, ভেরি পোর। সেল সম্পর্কে তোমাদের ধারণা নেই। স্যার, কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। তাহলে সেলের মধ্যে তোমার, সেলের মধ্যে স্যার যে সাউন্ডটা অর্গানেল গুলো একটু থাকে, বাড়াইলে ভালো হইতো। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? স্যার, আগে শোনা থেকে যাচ্ছে বেটার। এখন? জি জি স্যার, আগে স্যার, থেকে শোনা বেটার। যাচ্ছে। আমি তো কতক্ষণ সকাল থেকে 2 ক্লাস নিচ্ছি, কিন্তু তুই কমপ্লেন করে না, তোমাদের এই কমপ্লেন শুনি। আই ডোন্ট নো হোয়াট ইউ আর, হো ইউ আর। কোন ছাত্র কমপ্লেন করে থার্ড ইয়ারে মাস্টার্সে, তোমাদের একটু শুনো না এখন, না তোমরা কি করো তাহলে?
তাহলে সেলের অর্গানগুলি তোমরা জানো না, মেমব্রেন বেসড কয়েকটা অর্গানলের নাম বলো। সেল সাইকেল কি পড়াবো? সেল সম্পর্কে তোমাদের ইউ হ্যাভ মেনি আইডিয়া অ্যাবাউট সেল। ক্লাস করার পর যদি এই সাবজেক্ট সম্বন্ধে ভালো না জানেন, এই জন্য তো প্রচুর পরিশ্রম করতে হবে এবং ইনস্ট্রাক্টরের প্রচুর শ্রম দিতে হবে। পার্টিকুলার সেলের মধ্যে দুই ধরনের অর্গানেল আছে, একটা মেমব্রেন বেস, যাদের মেমব্রেন আছে, আর যাদের মেমব্রেন নাই তারা থেকে পার্টিকুলার সেল, ফুটা যে রাইবোজোম একটা ফুটা ক্রোমোজোম ফুটা আর আছে না, এদের কি আছে মেমব্রেন আছে, মেমব্রেন আছে, কার নিউক্লিয়াসে আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আছে, এইগুলির আছে। এই জন্য সেল সম্পর্কে তোমার সেলকে কয় ভাগে ভাগ করা যায়? তোমার তো মুশকিল সেল সম্পর্কে জানো না। মুখস্থ বিদ্যা করে এরা ভালো করা মানে না, কিছু না, জানতে হবে যে বলার সাথে সেল কি বলছে, উত্তর করতে হবে, তাহলে তুমি শিখছো। এনে তোমার সেল সম্পর্কে সেল সাইকেল সম্পর্কে কি পড়াবো বলো? সেল সাইকেল সম্পর্কে পড়ানোর আগে আমার নিউক্লিয়াস সম্পর্কে জানতে হবে, তাই না? কারণ তোমার সেলের ডিভিশনটা কই হয় বলো তো দেখি, সেলের ডিভিশনটা কই হয়? সেলের একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা কি সাইটোকাইনেসিস। তাহলে একটা হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়র মানে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের মধ্যে বিভাজন হয়, একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের মধ্যে বিভাজন হয়। এবং এই যে এই সেল সম্পর্কে তোমার খুব সুন্দর জানতে হবে, সেল সম্পর্কে সুন্দর করে জানতে হবে এবং সেল সাইকেল সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তোমাদের বাড়িতে খুব আসতেছে সেল সাইকেল আবার কি? হ্যাঁ, তুমি সেলের সবকিছু জানছো, সেলের ক্লাসিফিকেশন, যে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, এবং তাদের মধ্যে কি কি অর্গানেল আছে, কি কি পার্থক্য আছে, এইগুলো তুমি জেনেছো। এখন এই সেলটা তোমার কিভাবে ডিভিশন হয়, এই ডিভিশন সম্পর্কে জানতে হবে। এই ডিভিশনের আগে তোমার সেল সাইকেলের কথা আছে, ওই সাইকেলটা কমপ্লিট করে তখন তোমার ডিভিশনের মধ্যে যাবে। হ্যাঁ, সেল ডিভিশন বলতে মাইটোসিসে যাবে, মাইটোসিস 1, মাইটোসিস 2। এখন সাইকেল জিনিসটা তো বুঝো, সাইকেল বুঝো, সাইকেলের জি টাকা দেখছো? জি স্যার। ভুল না? জি স্যার। আমরা যদি বলি ক্যালেন্ডার ইয়ার, এটা একটা সাইকেল, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এটা একটা সাইকেল না? ক্যালেন্ডার ইয়ার, এটা একটা সাইকেল। প্রতিটা জিনিসের একটা সাইকেল আছে। তোমার যে কোনো মাইক্রো অর্গানিজমের লাইফ সাইকেল আছে। তাহলে সেলের ডিভিশনের আগে একটা সাইকেল আছে, এই সাইকেলটা সেলের কমপ্লিট করতে, এই কাজটা যদি না করতে পারে তাহলে সেল কখনো ডিভিশনে যাইতে পারবে না, সেল কখনো ডিভিশনে যাইতে পারবে না। এই জন্যই সেলের দুই জায়গার মধ্যে তোমার ডিভিশন, একটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, আর একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিস। ওই জন্য তোমার সেলের তোমার দুইটা মেজর ফেজ আছে, সেলের দুইটা মেজর ফেজ আছে, একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে তোমার মাইটোটিক ফেজ। একটি হচ্ছে সেলের কয়টা ফেজ আছে? দুইটি ফেজ আছে, দুইটা তার। একটি হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে তোমার মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ যাইতে হলে তোমার আগে ইন্টারফেজ গুলি তোমার কমপ্লিট করতে হবে, ইন্টারফেজটা তোমার কমপ্লিট করতে হবে, তখন সেল মাইটোটিক ডিভিশনে যাবে। মাইটোটিক ডিভিশন হচ্ছে তোমার দুই ধরনের, একটা হচ্ছে মাইটোটিক 1,
একটা হচ্ছে মাইটোটিক 2। মাইটোটিক 2 কে আমরা অনেক ক্ষেত্রে মিওসিস বলি। তাহলে সেল ডিভিশনের কয়টা ফেজ আছে? দুইটা মেজর ফেজ আছে, একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে তোমার মাইটোটিক ফেজ। ইন্টারফেজ কমপ্লিট করার পরে সেল তোমার এই মাইটোটিক ডিভিশনে যাবে। এখন কোশ্চেন, হোয়াট ইজ ইন্টারফেজ? আগে সরাসরি বলল সেল ডিভিশনের প্রস্তুতিমূলক যে ধাপটা থাকে, সেল ডিভিশনের জন্য যে প্রস্তুতিমূলক ধাপটা থাকে, এই ধাপটিকে বলা হয় তোমার ইন্টারফেজ। সেল ডিভিশনের জন্য প্রস্তুত, আচ্ছা খেলার মধ্যে তোমার ক্রিকেটটা ফাইনাল টিম নিয়ে আগে তোমার প্রস্তুতি নেয় না, ওটার পর ইন্টারফেজ। খেলার আগে, ফাইনাল খেলার আগে, নামার আগে যে কাজ করা, দল গঠন করা, কোন দলে কে খেলবে, কে ব্যাটসম্যান, কে বোলার, হ্যাঁ, কে অলরাউন্ডার, এইগুলো ঠিক করে তারপর টিম গঠন করে তারপরে খেলায় যেতে হবে। ওইটা ইন্টারফেসটা এরকম সেল ডিভিশনে যে খেলা যাবে কিভাবে যাবে, এটার একটা প্রস্তুতি দরকার, এবং এই প্রস্তুতি কিভাবে হবে তাহলে ওই সায়েন্সটা বুঝতে হবে। ইন্টারফেসের সময় কি হয়? সেলটা অনেক বড় হয়, সেল গ্রোস। কিভাবে বড় হয়? তোমার এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়ে অনেকগুলো কপি তৈরি করে, আস্তে আস্তে বড় হয়। তারপর তোমার যখন কমপ্লিট কপি তৈরি করা কমপ্লিট হয়, তখন তোমার সে মাইটোটিক ডিভিশনে যায়। এই জন্য একটা সেল সাইকেলের ডিউরেশন আছে তোমার 15 ঘন্টা। যেমন আমরা 1 বছর ডিউরেশন কয় মাস? 12 মাস। 1 বছর সাইকেলের ডিউরেশন কত মাস? 12 মাস। এই সেল সাইকেলের একটা ডিউরেশন আছে, এটা তোমার 15 ঘন্টা। এটার একটা ডিউরেশন আছে, এটা ঘরে আছে তোমার 15 ঘন্টা। আমরা জানি মাইটোটিক ডিভিশনের এই কি হয়, সেলগুলি তোমার ডিএনএ কে সেপারেট করে, দুই সেট ডিএনএ কে সেপারেট করে, তখন তোমার আবার নতুন নিউক্লিয়াস তৈরি হয়, সাইটোপ্লাজম সেপারেশন হয় এবং নতুন দুইটা সেল তৈরি করে, তাই না? মাইটোসিস মানে কি করে? একটা থেকে দুইটা তৈরি হয়, তার মানে কি ডিএনএ তোমার রেপ্লিকেশন হয়, রেপ্লিকেশন হয়ে তোমার দুইটা সেট তৈরি করে, পরে আবার চতুর্দিকে আবার সাইটোপ্লাজম, আবার সেল 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 মেমব্রেন সেল তৈরি করে আবার অপত্য দুইটা তৈরি করে, তাহলে যেটা নিউ সেল তৈরি করে, এটা হচ্ছে পরবর্তী ধাপ ইন্টারফেজে। এখন আমরা ইন্টারফেজ সম্পর্কে আরো ডিটেইলস জানবো। ইন্টারফেজের কি কি স্টেজ আছে, ফেজ আছে? একটা হচ্ছে তোমার জি1 ফেজ, একটা হচ্ছে জি1 ফেজ, ক্যাপিটাল জি1 ফেজ, একটা হচ্ছে এস ফেজ, আর একটা হচ্ছে তোমার জি নট মানে জি0, একটা হচ্ছে তোমার জি2 ফেজ। আরেকটা হচ্ছে তোমার এরপরের ধাপটা হচ্ছে তোমার এম ফেজ মানে মাইটোটিক ফেজ। তাহলে ইন্টারফেজে তোমার কি কি ধাপ আছে? ইন্টারফেজে এক নম্বরে হচ্ছে তোমার গ্যাপ ওয়ান মানে জি1 ফেজ, তারপরে হচ্ছে জি নট ফেজ, তারপরে হচ্ছে তোমার এস ফেজ, তারপরে হচ্ছে তোমার জি2 ফেজ মানে গ্যাপ 2 ফেজ। এস ফেজ মানে সিনথেসিস ফেজ। তোমরা কি বুঝতে পেরেছো কি কি স্টেজ থাকে? জি স্যার। হ্যালো স্যার। জি স্যার। ইন্টারফেজের কি স্টেজ থাকে বলো তো দেখি। জি স্যার, ইন্টারফেস হচ্ছে হ্যাঁ ফার্স্টলি বলো। জি ওয়ান ফেজ, দেন জি1 জি ফেজ, নট, দেন এস নট, ফেজ বা সিনথেসিস ফেজ, আর হচ্ছে জি2। ভেরি গুড। তোমার পড়াশোনা যদি তুমি যদি এখান থেকে না শিখতে পারো, আমি তোমাদেরকে আই এম ভেরি সরি, আমি হয়তো তোমাদেরকে কিছু শিখাইতে পারবো না। আমি তোমাদের ক্লাসটা যদি তুমি সব দিতে পারতাম, হয়তো 3 শিখাইতে পারতাম। তারপরে তোমরা যাই কিছু শিখতে পারো, অন্তত 5% তো শিখতে পারো 100% এর মধ্যে। হ্যাঁ, তারপর তোমরা চেষ্টা করবে আর কি।
কারণ এইভাবে লার্নিংটা এভাবে ইফেক্টিভ হয় না। তারপর পরিস্থিতি, আগে তোমার এই ক্লিয়ার কনসেপশনটা যে যে সেল ডিভিশন হওয়ার আগে একটা প্রস্তুতিমূলক একটা ধাপ থাকে, এটাকে বলা হয় সেল সাইকেল। এই সেল সাইকেলে দুইটা মেজর পার্ট থাকে, ফেজ থাকে। কি কি? একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে তোমার মাইটোটিক ফেজ। ইন্টারফেজে কি হয়, তোমার এখানে সেলটা তোমার পরিপক্ক হয় এবং এই ডিএনএ কপি তৈরি করে রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ কপি তৈরি হয়, সেলটা পরিপক্ক হয়, বড় হয়। তারপরে সেলটা তোমার মাইটোসিস ডিভিশনের মধ্যে যায়, মাইটোটিক ডিভিশনে যায়। কি করে মাইটোটিক ডিভিশনে গিয়ে তোমার সাইটোপ্লাজম তৈরি করে এবং ফর্মিং টু নিউ সেল। এখন আমাদের জানতে হবে ইন্টারফেজে কি 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 ফেজ থাকে। ইন্টারফেজে, ইন্টার মানে অন্তর্বর্তী ধাপ, মানে ডিভিশনে যাওয়ার আগে সেল, একটা সেল মাইটোসিস এবং মিওসিস হওয়ার আগে কি হয়, এই প্রিপারেশনটা তোমার এই সেল সাইকেলের মধ্যে হয়। তার মধ্যে একে বলা হয় ইন্টারফেজ, মানে অন্তর্বর্তী সময় কি করে। তাহলে অলরেডি তোমরা বলেছ যে তার জি1 ফেজ আছে, জি0 ফেজ আছে, এস ফেজ আছে, জি2 ফেজ আছে, তাই না? জি জি স্যার। আমরা জি1 ফেজ, হ্যাঁ বলো। এখন জি1 ফেজে তোমার কি হয়, জি1 ফেজে তোমার কি হয়, আমি আরো পরে তোমাদেরকে ফিগার দেখাবো। এখন খালি মনোযোগ সহকারে এইগুলি মাথার মধ্যে। স্যার শুনতে পাচ্ছি না। স্যার শোনা যাচ্ছে না। এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, আচ্ছা আচ্ছা, বুঝলো না তোমরা, বারবার আবার। ওয়ান পেজের কথা বলছিলেন। আচ্ছা আচ্ছা, মানে গ্যাপ ফেজটা যেটা তোমার, এটাকে তোমার ফার্স্ট গ্যাপ ফেজ বলা হয়। এবং এই স্টেজে তোমার সেল গ্রোস ফিজিক্যালি লার্জার, সেলটা তোমার শারীরিকভাবে অনেক বড় হয় এবং এইখানে তোমার এই কোপিস অর্গানেল, মানে অনেক অর্গানেল তৈরি হয় এবং মলিকুলার বিল্ডিং ব্লক তৈরি করে এখানে। তখন যখন তোমার মানে এটা কিভাবে তৈরি করে, তখন এখানে এই ফেজে তোমার তারা অনেক পুষ্টির দরকার হয়, তারা নিউট্রিশন গ্রহণ করে তারা সেলটা মোটা তাজা হয় এবং অনেকগুলো অর্গানেল হয় সেলের ভিতরে, এবং এইগুলিকে তোমার পরবর্তী স্টেজে যাওয়ার জন্য একে অনুপ্রাণিত করে স্টেজে। তাহলে প্রতিটা ক্ষেত্রে তো তোমার তোমার শোনা যাচ্ছে? হ্যালো? জি জি স্যার। স্যার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রতিটা স্টেজ, এই স্টেজটা এসে তোমার মানে পুষ্টি, পর্যাপ্ত পরিমাণ পুষ্টির মাধ্যমে সেলটা পরিপক্ক হবে এবং তার ভিতরে যে মানে ফিজিক্যালি বড় হবে এবং অর্গানেল তৈরি করবে, ভিতরে অঙ্গাণুরা যেমন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এগুলি পরিপক্ক হবে। রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, লাইসোসোম, এইগুলি তোমার তৈরি করবে এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য রেডি করবে। এরপরে থেকে তোমার জি0 ফেজ, জি0 ফেজকে তোমার বলা হয় আচ্ছা, এই জি0 ফেজটা আমরা পরবর্তীতে আলোচনা করি আগে। তারপরে যে তোমার এস ফেজ, জি0 ফেজটি আলোচনা করি। জি0 এটা দেখবা এই জি1 ফেজের ডিউরেশন হচ্ছে তোমার 5 থেকে 6 ঘন্টা। এটা ডিউরেশন হচ্ছে তোমার 5 থেকে 6 ঘন্টা, 5 ঘন্টা। 5 ঘন্টার আগে যে যে স্টেজটা থাকে, মানে 4 ঘন্টা লাস্টের স্টেজ হয়েছে তোমার 4 ঘন্টা, 5 ঘন্টা লাস্টে যে 4 ঘন্টা, এইখানে থাকে জি স্টেজ, জি0 স্টেজ। এটা কারণটা কি, এটা কেন থাকে, এটা কেন থাকে? স্যার এটার বুঝি নাই, কি বললেন? মানে জি0 স্টেজটা, জি0 কেন থাকে, এই স্টেজটা কেন তোমার 5 নম্বর ঘন্টার মধ্যে তোমার এইটা আরম্ভ হয়।
দেখতে পাচ্ছ সাইকেলটা? জি স্যার। জি স্যার। এখানে দেখো যে জি নট স্টেট, এই জি নট স্টেটটা তোমার এটার ফাংশনটা কি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে তোমার সায়েন্স জানার অনেকে আছে। আজকে আমি কেন বড় হচ্ছি না? আমি 5 ফুট 4 ইঞ্চি হয়েছি, আমি কেন 20 ফুট হইতে পারি না? আমি 40-50 ফুট হইতে পারি না? গাছ আসমানের সমান উঁচু হইতে পারে না কেন? প্রত্যেকটা জীব তার নির্দিষ্ট স্টেজে এসে বড় হয় না, কারণটা কি? কেন কেন বড় হয় না? এই যে তোমার জি1 ফেজে লাস্ট পর্যায়ে চতুর্থ নম্বর ঘন্টায় এসে এরা এসে তোমার এখানে থামে থামে বিবেচনা করে যে সে সেল ডিভিশনে যাবে কিনা, মানে ডিএনএ রেপ্লিকেশনে যাবে কিনা। যদি তোমার প্রস্তুতি ভালো হয় তাহলে এখানে তোমার রেপ্লিকেশন দিবে, এস ফেজে যাইতে দিবে এবং সবাইকে দিবে না। এই যদি তোমার এই 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 পোস্ট না থাকতো, যদি ব্লকটা না থাকতো, তাহলে ডাইরেক্ট তোমার সেল ডিভিশন হয়ে যাবে। সুমানে প্রোটিন তৈরি হইতো, প্রোটিন তৈরি হয়ে তুমি বড় হইতে হইতে অনেক মোটা 50 মিলিয়ন হয়ে যেত, তোমার ওজন 60 মণ 70 মণ হয়ে যেত, খালি বাড়তেই থাকবে যতদিন বাঁচতে পারে। জিনিসটা বুঝতে পেরেছ? এই জিনার স্টেজে তোমার একটা স্টেজ পর্যন্ত তোমার পরিমিত পর্যায়ে তোমার ডিএনএ যখন এই সেলটা যখন তোমার 4 থেকে 5 ঘন্টা পরিপক্ক হয়, ম্যাচুরিটি আসে, লার্জ এনাফ যথেষ্ট বড় হয়, তখন তোমার কিছু কিছু সেলকে তোমার কই পাঠায়, এই এস ফেজে পাঠায়, যেখানে তোমার ডিএনএ সিনথেসিস হয়। ডিএনএ সিনথেসিস হয়। এই যে ডিএনএ রেপ্লিকেশনটা আমি তোমাদেরকে এখন কি তোমাদের সেকেন্ড ইয়ারে মনে হয় আছে, ডিএনএ সিনথেসিস এটা পড়াবো লাস্টের দিকে। ডিএনএ সিনথেসিস হয় মানে এস পেজে কি হয়, ডিএনএ সিনথেসিস হয়। এস পেজে থেকে ডিএনএ সিনথেসিস হয়। এই ডিএনএ সিনথেসিস আসলে এখানে সময় লাগে তোমার সবচেয়ে বেশি, কয় ঘন্টা সময় লাগে এখানে? 1 2 3 4 5 6 7 ঘন্টা সময় লাগে। তাহলে সিনথেসিসের কতক্ষণ সময় লাগে? 7 ঘন্টা। সিনথেসিসের কতক্ষণ সময় লাগে? 7 7 ঘন্টা। ঘন্টা। আর এই জি1 ফেজে থেকে সময় লাগে 5 ঘন্টা। 1 2 3 3 ঘন্টা। এখন এগুলো পার্সেন্টেজ করবা যে কত পার্সেন্ট সময় লাগে জি1 ফেজের মধ্যে, এবং এস ফেজের মধ্যে কত পার্সেন্ট সময় লাগে, এবং জি2 ফেজের মধ্যে কত পার্সেন্ট সময় লাগে। জি2 ফেজ হচ্ছে তোমার এই মাইটোসিস মানে পুরোপুরি হয়েছে, মানে ডিএনএ সেট ঠিক মতো হয়েছে, ডিএনএ ঠিক মতো সিনথেসিস হয়েছে। এখন তোমার জি2 ফেজ তোমার এটা সে ত্যাগ করবে, এই কোনো গ্যাপ থাকলে, আরো যদি কিছু গ্যাপ থাকে সেটা পূরণ করে তোমার এম ফেজে ফেলায়। এম ফেজে ফেলালে পরে তোমার এখান থেকে তোমার মাইটোটিক ডিভিশন আরম্ভ হয়। এই ফিগারটার মধ্যে সুন্দর করে সবকিছু আছে। তাহলে এই যে এই অ্যানিমেল সেল লাইফটা তোমার, এটা হচ্ছে টিপিক্যাল অ্যানিমেল সেল লাইফ। এটা তোমার সুন্দর করে মাথা মধ্যে রাখতে হবে যে কত পার্সেন্ট সময় কখন ক্ষয় হয়। এখন আমরা যে একটা সেল সাইকেল যদি আমরা দেখি, তাহলে আমরা কিভাবে কি কি স্টেজ আমরা চিন্তা করতে পারি। কিভাবে আমরা রাখি, প্রথম কি তৈরি হয়, মনে করো ওভাম স্পার্ম আর ওভাম মিলে কি হয়, জাইগোট। জাইগোটের মাঝে তোমার তোমার মাইটোসিস হয়, মানে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32 থেকে 64, 128, এরকম ভাবে তোমার জাইগোটটা বাঁচতে থাকে, দেখো না? তোমার যখন যে বাচ্চারা পেটের মাঝে তোমার যখন জাইগোট তৈরি হয়, হ্যাঁ, তখন তোমার এই আরম্ভ হয়, মাইটোসিস আরম্ভ হয়। তখন আস্তে আস্তে 1 মাস পরে হয়তো চেক করুন বাচ্চার ওজন কত হইলো আর কত হইলো, কোন কোন সেই জন্য বলে হিউম্যানের ক্ষেত্রে বলে, বা যে কোনো এনিমেলের ক্ষেত্রে যখন তাদের তোমার ফর্মেশন স্টেজটা হয়, এই স্টেজে তোমার দৌড়াদৌড়ি করা যাবে না, নড়াচড়া করা যাবে না।
এবং ভালো কাজ করতে হবে, এই করতে হবে সে। কারণ দেখি তখন ওই জিনগুলো এইভাবে দাবিত হয়। এই মাইটোসিসের ক্ষেত্রে তোমার এই ডিভিশন, মাইটোসিস ডিভিশন হয়, তখন আস্তে আস্তে বড় একটা মাল্টি সেল বডি তৈরি করে। বডি তৈরি করার পরে তোমার 13-14 বছর বা 13-14 বছর পরে তোমার সেক্স আসে, ম্যাচুরিটি আসলে তখন তোমার ডিম আর স্পার্ম হয়। তখন তোমার ডিমটা তোমার ওইখানে তোমার মিওসিস হয়। একটা ডিমের থেকে তোমার কয়টা তৈরি করে? একটা 4টা। থেকে কয়টা? চারটা। 3টা মারা যায়, একটা থাকে। একটা তৈরি হয়, 3টা থেকে তোমার মারা যায়, ওইটার মধ্যে নিউক্লিয়াস থাকে না, আর একটা থাকে। তখন তোমার এই একটা গ্যামেট তৈরি হয়। হ্যাঁ, তখন আবার ফার্টিলাইজেশন আসে। মিওসিস হলে তোমার কি হয়? ডিপ্লয়েড থেকে তোমার হ্যাপ্লয়েডে রূপান্তরিত হয়, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে রূপান্তরিত হয়। তখন আবার গ্যামেট হয়েছে, তখন আবার ফার্টিলাইজেশন হবে, আবার তোমার জাইগোট হবে। এরকম ভাবে তোমার একটা সেল সাইকেল চলতে থাকে। দিস ইজ আ বেসিক। এই বেসিকটা মাথায় নিয়ে সেল সাইকেল এবং এই যে নর্মাল একটা ইন্টারফেস সাইকেল, তারপরে একটা নর্মাল একটা সেল সাইকেল, এটাকে মাথায় রাখতে হবে যে আমি কি করতে যাচ্ছি। আমি বলতে যাচ্ছি যে যে গ্যামেট গুলো তৈরি হয়, স্পার্ম আর ওভাম, ওরা ফার্টিলাইজেশন হয়, হয়ে জাইগোট হয়, জাইগোটের ফলে তোমার মাইটোসিস হয়, মাইটোসিসের মাধ্যমে তোমার মাল্টিসেলুলার বডি তৈরি হয়। তখন আস্তে আস্তে এটা শিশু বাচ্চা হয়, বাচ্চা হয়ে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে যখন তার বয়স মানে ম্যাচুরিটি এজ আসে, তখন তার সেক্স আসে। সেক্স আসলে তখন তার মধ্যে মিওসিস হয়, তখন তারা আবার গ্যামেট তৈরি করে। যখন তোমার মাল্টিসেল বডি তৈরি হয়, ম্যাচুরিটি আসে, তখন সেটা ডিপ্লয়েড। এই জন্য তোমার ফিমেলের ফিকান্ডিটি আছে। হ্যাঁ, ফিমেলের ফিকান্ডিটি আছে, মেলের ফিকান্ডিটি, মেলের আছে স্পার্ম। পৃথিবীতে সবকিছু কিন্তু তোমার করা যায়, হিসাব করা যায়। ফিমেলের ক্ষেত্রে ফিমেলে কয়টা ডিম দিবে? কথা দিন, তোমরা বলো তো দেখি। একটা ফিমেল তার জীবন দশায় কয়টা 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 দিবে, কয়টা ডিম দিবে? কে বলতে পারবা? স্যার এবার যে স্যার তাহলে তুমি তাই দিবে। 450, 450। ভেরি গুড, ভেরি গুড, গ্রেট। কিভাবে আমাকে হিসাবটা বোঝায় দাও। স্যার ফিমেল তো স্যার প্রতি মাসে হয়তো একটা বা দুইটা না, ডিম। একটা। হ্যাঁ, বলো তোমার নাম কি? ভেরি গুড, তোমার নাম কি? স্যার মোহাম্মদ আলাম ইসলাম হৃদয়। আলামি, ভেরি গুড আলামি, সুন্দর। হ্যাঁ, তুমি বুঝতেছো, হ্যাঁ বলো। স্যার প্রতি মাসে ফিমেলের একটা বা হ্যাঁ দুইটা ডিম পরিপক্ক হয় হ্যাঁ হ্যাঁ, নিষেকের এই জন্য। যে মাসিক হয়, পিরিয়ড হয়, এটা সাধারণত তোমার জি স্যার। 45 বছরের, সাধারণত 45 বছরের পরে আর তোমার ডিম দেয় না, ডিম শেষ হয়ে যায়। আর ডিমটা তোমার পরিপক্ক আরম্ভ হয় তোমার 13 থেকে 14 বছর থেকে। গত 31, তাই না? জি স্যার। 45 পরে তোমার হবে না, মিন্স বন্ধ হয়ে যাবে। তখন তোমার এই 45 থেকে তোমার 13-14 থেকে তো তোমার আরম্ভ হয়, পিরিয়ড আরম্ভ হয়। তাহলে 45 থেকে যদি 13 বাদ দাও, কত? 32 না? তাহলে 32 বছরটা মানে তোমার রিপ্রোডাকশন করা, মানে বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে। বুঝতে পেরেছ? 32 × 12, আমরা টেন্টেটিভলি মানে আনুমানিক আর বেশি হইতে পারে, কারণ 12টা ডিম তাদের প্রতি মাসে একটা করে ডিম তাদের নষ্ট হয়, তাই না? যদি তোমার না হয়, যদি তোমার জাইগোট তৈরি করার মিলন না হয়, তাহলে প্রতি মাসে একটা করে হয়, এই ডিম তোমার নষ্ট হয়। তাহলে 12 মাসে তোমার মেয়েদের 12টা ডিম নষ্ট হয়। তাহলে 32 মাসে কয়টা ডিম হবে? 12 × 32 যা আসে 383। এইরকমই 350 থেকে 450 মধ্যে থাকে। তোমরা জ্ঞান দিয়ে বলো, যাতে তোমাকে বায়োলজিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা তুমি পড়তেছো, এটা তুমি তোমাকে মানে কেউই যাতে হেয়না করতে হবে, আসলে কিছুই শিখে নেই। আর পুরুষের তোমার সন্তান দেওয়ার ক্ষমতা কত পর্যন্ত থাকে? কত বছর পর্যন্ত থাকে?
মরার আগ পর্যন্ত থাকে, মরার আগ পর্যন্ত থাকে। আমি দেখছি আমাদের এক বুড়া বিয়া করছিল 110 বছর বয়স, একটা আমার বাচ্চা হয়েছে, বুঝছো? জি স্যার। 85 সালে আমি দেখছি, ছোট তোমার তাই দেখছি। তখন মানুষ খুব কানা বসা করলে বুড়া বিয়া হচ্ছে, যা বিয়া হচ্ছে খুব গরিব ভিক্ষুকের মেয়ে, তার জমি দিব জমি। মানে এই ছেলের তো বড় এখন অনেক নেওয়া হয়ে গেছে, অনেক বয়স হয়েছে, আমাদের তো কয়েক বছর ছোট, তারও নেওয়া হয়েছে। তো তোমার পুরুষের থেকে ট্রান্সফার দেওয়ার ক্ষমতা সারা জীবনই থাকে, 13-14 বছর পরে থেকে। তাহলে আমরা একটা স্টেজগুলি সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারছি। এবং এই যে ফিগার গুলা, এইখানে দেখো আরেকটা ফিগার, এই যে সেল গ্রোথ আমি আলোচনা করছি, G1 ফেজে সেল গ্রোথ, তারপরে যে ডিএনএ সিনথেসিস, তারপরে আবার আরেকটু যদি বাকি থাকে, পরে কিছু গ্রোথে বাকি থাকে, পরে আবার গ্রোথ হয়, তখন তোমার এই যে মাইটোসিস হয়ে যায়। এই যে মাইটোসিস, তারপরে প্রথম হয় সাইটোকাইনেসিস, পরে হয় কেরিওকাইনেসিস, এই যে ফর্মেশন টু ডটার সেল। এরপরে টু ডটার সেলের পরে হয়েছে তোমার এই যে গ্যামেট তৈরি হয়, মিওসিস হয়। তোমাদের এই ইয়াটা কি মাথার মধ্যে কি ঢুকছে, এই সাইকেলটা? তাহলে এসনের কাজ কি? এসনের কাজ হচ্ছে সেলকে পুষ্টি দিয়ে বড় করা, গ্রোথ বৃদ্ধি করা। পরে তোমার এটা তোমার এস ফেজে যায়, তারপর এখানে তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ সিনথেসিস হয়। তারপর যে আরো কিছু বাকি থাকে পরিপক্কতা, তখন G2 ফেজের মধ্যে 2-3 ঘন্টা এখানে পরিপক্ক হয়। যখন তোমার এটা ফেজটা তোমার শেষ হয়, তখন তোমার মাইটোসিসে আগমন করে, তখন মাইটোসিসের মাধ্যমে দুইটা ডটার সেল তৈরি করে। আমি ভালো আছি। হ্যাঁ আছি। এইটা আসেন, ক্লাস নিতে আছি। আমি ক্লাসটা নিয়ে নিই। হ্যাঁ হ্যালো। তাহলে এই যে এখানে ইন্টারফেজ এরিয়াগুলো তোমার যেটা হচ্ছে আরেকটু ইয়া করে, আরো যদি কোনো প্রোটিনের কোনো ঘাটতি থাকে বা অর্গান আরো পরিপক্ক করে, তখন তোমার যায় আছে যায়। এদেরকে যে যে পয়েন্টগুলো আছে, এদেরকে আবার তোমার ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টও বলা হয়। ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, সিসিপি, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, কারণ এগুলো হচ্ছে তোমার সেল সাইকেল নিয়ন্ত্রণ করে। আবার এগুলি আবার সেল সাইকেল নিয়ন্ত্রণ করে। এখন সেল সাইকেলের যে নিয়ন্ত্রণটা দেয়, তাহলে আমরা জানছি যে সেল সাইকেলের মধ্যে গ্যাপ 1 থাকে, স্পেস থাকে, গ্যাপ 2 থাকে, আর এম থাকে। G1 এর কাজ জানলাম, তারপরে স্পেস এর কাজ জানলাম, G2 এর কাজ জানলাম, তারপরে এম এ জানলাম। এখন এই যে রেপ্লিকেশনের আগে, ডিএনএ সিনথেসিসের আগে, এস ফেজের আগে, এটা কিভাবে তোমার এস ফেজ যাবে না যাবে না, এটা কিভাবে ডিসিশন হবে? What happened to daughter cell production in one round of the cell cycle? যখন একটা 15 ঘন্টা পরে যখন দুইটা ডটার সেল তৈরি হবে, তো তো ভর্তি আছে, তৈরি হইতে আছে, কিন্তু এর মধ্যে হইতেই থাকে তোমার দুইটা 4টা, 8টা, 10টা, 8টা, 16টা, আর 32টা, 64টা, এগুলো হয়ে যেতে, তাহলে তো যে কোনো জীবই তোমার অনেক বিশাল বড় হয়ে যাবে, তাই না? এই যে একটা সাইকেলে যে তোমার 2টা করে ডটার সেল তৈরি হচ্ছে, অপত্য কোষ তৈরি হচ্ছে, এবার যদি তৈরি হতেই থাকে, তাহলে তো জীব অনেক বড় হয়ে যাবে, এত উঁচাইব তৈরি করে, মানে সবাই উঁচা হয়ে যাবে।
তাহলে এটা কিভাবে কন্ট্রোল হচ্ছে? দিস ডিপেন্ডস অন দা হোয়াট টাইপ অফ সেল দেয়ার। এইটা ডিপেন্ড করবো যে কোনটা কোন ধরনের সেল। কিছু কিছু সেল তোমার খুব র্যাপিডলি তোমার ডিভিশন হয়, আবার কিছু কিছু কম। এই ডটার সেলগুলি তাড়াতাড়ি তোমার এরা রাউন্ড হয়, রাউন্ড সেল ডিভিশন হয়ে যায়, এবং এরা কি করে আর্লি এমব্রায়ো ডেভেলপ করে দ্রুত মাইটোসিসের জন্য। আর যদি তোমার কন্ট্রোল না থাকে তাহলে দেখবা, তোমরা কি টিউমার দেখেছ? জি স্যার। তোমরা অনেক ক্ষেত্রে টিউমার করে যে দেখো পানির মধ্যে, ফিডের মধ্যে, পেটের মধ্যে, এর মধ্যে এত বড় পানি ভিতর বিক্ষা করতেছে টিউমার নিয়ে। এটা কারণটা কি? এই যে জি নট নাই, কন্ট্রোল নাই। এটা সাইকেলের পরে যে কন্ট্রোল তার কথা, এই কন্ট্রোলটা নাই, তখন তোমার বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তখন টিউমার হয়, ক্যান্সার হয়। তোমরা যখন বায়োলজিক্যাল সায়েন্সের ছাত্র হয়ে যে বলো যে নর্মাল সেল ডিভিশন কজ ক্যান্সার, এটা কিন্তু ওয়াইজ না। তুমি একজন বায়োলজিক্যাল সায়েন্স এবং জেনেটিক্সের তুমি এটা বলতে যাবে, এটা তোমার ক্ষেত্রে ওয়াইজ না। তোমাকে বুঝাইতে হবে সায়েন্টিস্ট হিসাবে যে সেলের যে সাইকেল আছে, যে এক সাইকেলে দুইটা অপত্য কোষ তৈরি করে, এর পরবর্তীতে যখন তোমার ডিভিশন হইতে ডিভিশন হবে, সিনথেসিস হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে, তখন ওইটা আর সহজে যায় না। এই জি নট এটাকে কন্ট্রোল করে রাখে, একটা নির্দিষ্ট অন্তর পর ওইটাকে সেল সাইকেলে আর দেয়। অ্যাবনর্মাল কন্ডিশন অফ সেল ডিভিশন দেয় ক্যান্সার, এটা হচ্ছে তোমার আর কথা 6-7 এর ছেলেদের কথা, ছেলেদের কথা। এখন তুমি করবে যে সেল সাইকেলের যে জি নট একটা আছে, ফেজ আছে, সে এগুলি কন্ট্রোল করে। অনেক সেল আছে তোমার স্লোলি এবং তারা হয় না, ওইটা জি নটে তোমাকে একটু কন্ট্রোল করে। এরা তোমার দিস cells may exit G1 phase into resting state called G2. এরা তখন যেগুলো স্লোলি, এরা তখন তোমার বিশ্রাম নেয়, রেস্ট করে, এরা আর তোমার এতে ঢুকে না, এস ফেজে আর ঢুকে না, এদেরকে বলা হয় জি নট ফেজ। জি নট ইজ এ সেল ইজ নট অ্যাক্টিভলি প্রিপেয়ারিং টু ডিভাইড, তখন এটা এইগুলি আর তোমার করে না, ডিভাইডেশনে যায় না, জাস্ট তাদের জবটা শেষ করছে। তারপর কিছু কিছু সেল যায়, সব সেল না। এই জন্য এখানে একটা সিগন্যাল কাজ করে যে কোনগুলি যাবে সিনথেসিসে, কোনগুলি যাবে না। এখানে তোমার বায়োলজিক্যাল সিগন্যাল ট্রানজাকশন আছে। এটা সাধারণত স্টোর কার্বোহাইড্রেট, লিভারের মধ্যে কি অনেক সেল তোমার লিভারে তোমার স্টোর হয়ে থাকে, কার্বোহাইড্রেট আছে, অনেক কিছু আছে লিভারের মধ্যে। এই জন্য লিভারের সমস্যা হলে মানুষ বাঁচে খুব কম, কারণ এখানে অনেক জিনিস এখানে তোমার পিউরিফিকেশন হয় এবং স্টোর অবস্থায় থাকে। তাহলে আমরা বলবো জি নট ইজ এ পার্মানেন্ট স্টেট ফর সাম সেল। কিছু সেলের স্থায়ী অবস্থা হচ্ছে তোমার জি নট। অনেক ক্ষেত্রে অল্প কিছু যে সেল আছে, আদার্স মে রিস্টার্ট ডিভিশন ইফ দে গেট রাইট সিগন্যাল। সিগন্যালের আশা বসে থাকে 5 নম্বর ঘন্টার মধ্যে, গ্যাপ 1 এর যে 5 নম্বর ঘন্টা আছে, এখানে জি নট, এখানে বসে থাকে অনেকগুলা সেল আবার তোমার আর ডিভিশনে জানা। ওইখানের মধ্যে যেগুলি তোমার কিছু সেল যায় এস ফেজে, যদি সিগন্যাল পায়, যেগুলি না যায় এদেরকে বলা হয় এরা পার্মানেন্ট স্টেট অফ সেল, এদেরকে বলা হয় জি নট, এরা আর ডিভিশনে যাবে না। এই জন্য একটা স্টেজের পরে কিন্তু মানুষ বা 20 বছর 22 বছর পরে আর উৎসাহ হয় না, পেট মোটা হয়, ফ্যাট জমে যাবে, কিন্তু আর বাড়ে না। তারপরে যে কিছু কিছু সেল যদি রাইট সিগন্যাল পায়, যে তখন তারা তোমার ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সিনথেসিস এর মধ্যে যায়। তারপর ওইখানে আবার যদি কিছু থাকে তখন
গ্যাপ টুতে গিয়ে তারা আবার এইগুলি পুরা করে পরে তোমার এই সেল ডিভিশনে প্রবেশ করে। তাহলে এই যে জি নট, প্রশ্ন করব যে হিউম্যান বিইং উইল বি বিগ এন্ড বিগ, but why not? The human being or other biosystems were supposed to be big and big, but why not? মানে যে কোনো বায়োসিস্টেম বড় থেকে বড় হওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না? What will be the answer? তখন তোমার এই জিনিসগুলো বলতে হবে যে আমাদের যে সেল, যে একটা সেল সাইকেল আছে, এর ডিউরেশন হচ্ছে 15 ঘন্টা এবং এর কতগুলি পয়েন্ট আছে, গ্যাপ 1 এস, গ্যাপ 2 এম, এরকম বলে বলে একটা এটা ডিউরেশন 15 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে 2টা সেল তৈরি হয়। এরকমভাবে অনেক সেল তৈরি হয়, কিন্তু গ্যাপ ফেজে সব সেলকে এসে দেওয়া হয় না, ডিএনএ রেপ্লিকেশন স্টেজে দেওয়া হয় না। ম্যাক্সিমাম সেলকে মানে তার একটা জেনারেল স্টেজে ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে, এদেরকে জি নট করা হয়। আর কিছু কিছু সেল তার ডিভিশন আরম্ভ করে। যে ফলে এটা যদি না থাকতো তাহলে জি নট স্টেজ যদি না থাকতো তাহলে সব সেল অ্যাক্টিভ থাকতো এবং ডিভিশন হইতো এবং যে কোনো জীব মানে বড় থেকে বড় হতো। উত্তরগুলো এরকম করতে হবে। তুমি যদি ভালো না বোঝাও তখন আমার প্রশ্নের উত্তরই করতে পারবা না। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা কি এটাকে ক্যান্সার সেলের সাথে তুলনা করতে পারবো? মানে ক্যান্সার সেলের ক্ষেত্রে কি জি নটের মেকানিজমটা বন্ধ হয়ে যায়? ইয়েস ইয়েস, ভেরি গুড। এই তো তুমি ধরতে পেরেছো। এই জি নটের মানে ওই যে ক্যান্সার সেল তোমার ডিভিশনে চলে যায়, তার তো জি নট হয়ে থাকে না, সেও তোমার ইয়াস পেজের মধ্যে চলে যায়। ওটা কেন চলে যায় এটা পড়াবো। কেন চলে যায়? কতগুলো তোমার কাইনেস এনজাইম আছে, কতগুলি তোমার আবার তুমি তো বিরাট বড় কোশ্চেন করছো তুমি, মারাত্মক। তোমার নাম কি? স্যার তনিমা। অনিমা, তুমি বিরাট খুব সুন্দর কোশ্চেন করছো। আমার তো তুমি আরেকদিকে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, এইখানে এইটাই ক্যান্সার, এটাই ক্যান্সার। কেন হয় এই অবস্থা? কেন হয়? কেন গেট খুলে দেয় তারপর ক্যান্সার হয়? কেন? বিভিন্ন কারণে। এখন মনে করো আমাদের গেট যে আনসার দ্বারা আছে, যে ডাকাত গুলি করে আনসার গুলো মারা যাবে না? হ্যাঁ, জি স্যার। তখন তোমার ডাকাত ঢুকে যাবে ইউনিভার্সিটির ভিতরে 187 করে ভিতরে। এই ক্যান্সার সেলে যে এই জি নটের কতগুলো তোমার বিভিন্ন ধরনের কম্পাউন্ড আছে, যেমন গামারে, অতিরিক্ত গামারে, আল্ট্রাভায়োলেটের অতিরিক্ত, তারপরে যে আল্ট্রাভায়োলেটের অতিরিক্ত গামা রশ্মি, এগুলি তোমার সেলের ভিতরে ঢুকে তোমার এই যে একটা জিনকে তোমার এক করে ফেলে, যে গার্ড একে শেষ করে দেবে। আরো তোমার অনেক ধরনের মিউটাজেন আছে, অনেক ধরনের মিউটাজেন আছে, কেমিক্যালস বা রশ্মি বা লাইট, এইগুলি তোমার জিনকে তোমার যখন তোমার করে, অনেক ক্ষেত্রে তোমার যে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে চিনি, প্রচুর চিনি খাও বা খাও, চিনিও কিন্তু একটা এই জিনকে তোমার ইনএক্টিভ করে। চিনিও কিন্তু জিনকে আরো অনেক আছে, কম্পোনেন্ট আছে যেগুলি তোমার জিনকে তোমার করে, ইনএক্টিভ করে। ইনএক্টিভ করলে তখন তোমার সব সেল কি তোমার এই সিনথেসিসে চলে যায়, তখন তোমার মানুষের ক্যান্সার হয়। তুমি কি বুঝতে পেরেছ? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। এখন তাহলে আমরা জিনট যদি না থাকতো তাহলে কি মানুষ কি অনেক বড় হয়ে যেত, হ্যাঁ, গাছ আরো অনেক অনেক উঁচা হয়ে যেত, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে বলো কি কি এই সেল সাইকেলের কি কি ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট আছে বলো। কি কি ফেজ আছে সেল সাইকেলের? এই স্যার সেল ক্রিটিক্যাল কন্ট্রোল সাইকেলে পয়েন্ট বলছি তোমরা। হ্যাঁ, সেল সাইকেলের কি কি ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট আছে? আমরা অলরেডি ফেজ বলছি, স্যার সেল সাইকেলে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো হচ্ছে G1,
G0, হ্যাঁ, S, and G2, G2, SH। এবং এগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ হচ্ছে G0। হ্যাঁ স্যার, সবচেয়ে বেশি আচ্ছা, গুরুত্বপূর্ণ হচ্ছে G0, কারণ হচ্ছে এর মাধ্যমে আমরা যে কি পরিমাণ কোষ যে সিনথেসিসে যাবে সেটাই কি করা হয়। এই জন্য জিনটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এটার যখন কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন বিভিন্ন ধরনের সমস্যা হয়, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তোমরা বুঝতে পারছো ক্যান্সার কেন হয়? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। জি হাউ স্যার। টু রেগুলেট দ্য সেলস। তোমরা যদি না বুঝো, আমি বারবার বলবো, আমি এই জিনিসই যদি করো না, স্যার একবার পড়ান পড়াবো, তোমাকে বুঝতে হবে। মানে তো তুমি এক্ষেত্রে না বুঝে যাও যে টিউমার কে লিখা হয়, আমি বুঝাইতে পারবো না মানুষকে। টিউমার কেন হয় বুঝাইতে পারবো না। জি স্যার। জি এই স্যার। যে টিউমার গুলো হয়, টিউমার কেন হয়? টিউমার তুমি বলবা যে খুব ডিটেল বুঝাই যে জিনটা যখন ইয়া হয়ে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন মিউটাজেন বা আলট্রাভায়োলেট রে বা কোনো তেজস্ক্রিয়তার কারণে অনেক ক্ষেত্রে জিন গুলা ইনেকটিভ হয়ে যায় সেলের ভিতরে। হ্যাঁ, তখন তোমার এই এই সেলগুলো, সব সেল তোমার ভালো মন্দ জিনট কি করে, খারাপ সেলগুলোকে তোমার আটকে রাখে, আর যেগুলি ভালো সেল এগুলি তোমার সিনথেসিস হতে দেয়। বুঝতে পেরেছ? এখন এই সেল সাইকেল চলতেছে, এটা তো একটা ঘড়ির মতো। হ্যাঁ, 15 ঘন্টায় একটা সাইকেল হচ্ছে, এবং এক সাইকেলে দুইটা অপত্য কোষ তৈরি হচ্ছে। এখন এটাকে তুমি কিভাবে তুমি কন্ট্রোল করবা? কিভাবে? হাউ ইউ রেগুলেট দ্য সেল সাইকেল? The cell cycle is controlled by a cyclic. আর একটা প্রোটিন দ্বারা হয়, হ্যাঁ, ভেরি গুড। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামক একটা প্রোটিন। হ্যাঁ হ্যাঁ, great। তাহলে তোমার এরা কিভাবে তোমার ইয়া হয়, নিয়ন্ত্রিত হয়? এগুলি কতগুলা ইভেন্টের মাধ্যমে, কতগুলা ঘটনার মাধ্যমে, কতগুলা পয়েন্টের মাধ্যমে। যে কতগুলা পয়েন্টের মাধ্যমে তোমার এগুলো নিয়ন্ত্রিত হয় তাদেরকে বলা হয় চেক পয়েন্ট। এদেরকে বলা হয় চেক পয়েন্ট। এখন দেখবা যে আমরা আমাদের ইউনিভার্সিটিতে দুইটা গেট আছে, চেক পোস্ট আছে দুইটা, একটা হচ্ছে গেট 1, একটা হচ্ছে গেট 2। তাহলে এখানে আমরা এই চেক পোস্ট গুলা কতক্ষণ আগে বলেছি যে এই চেক পোস্ট গুলা যে কে ঢুকবে না কিন্তু নির্ধারণ করে দেয়। ইউনিভার্সিটির জন্য যারা আছে এদেরকে ঢুকতে দেয়, বাইরের লোককে এনে ঢুকতে দেয় না, তাই না? এই চেক পোস্ট গুলি, এই চেক পয়েন্ট গুলি তোমার এই সেল সাইকেলকে তোমার রেগুলেশন করে। এইখানে এই যে এদের মধ্যে তোমার একটা আছে গো অ্যাহেড সিগন্যাল, একটা আছে স্টপ সিগন্যাল। দুই ধরনের সিগন্যাল আছে, একটা থেকে গো অ্যাহেড সিগন্যাল, একটা থেকে স্টপ সিগন্যাল। তো চেক পয়েন্ট গুলা কি করে, তোমার এই স্টপ এবং গো অ্যাহেড সিগন্যালকে তোমার রেগুলেট করে। যে এটা তোমার, আর ওই যে জি নটের তোমাদের আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, জি নট কিন্তু তোমার প্ল্যান্ট সেলের মধ্যে কম, এলে গাছ অনেক বড় হয়, আর এনিমেল সেলের মধ্যে বেশি, এদিকে মানুষ কিন্তু বেশি বড় হয় না। তাহলে এনিমেল সেলের মধ্যে তোমার স্টপ সিগন্যালটা বেশি, এবং এবং গো অ্যাহেড সিগন্যালটা কম। এই জন্য তিনটা মেজর চেক পয়েন্ট আছে, একটা হচ্ছে G1, G2 আর M2। এই তিনটা হচ্ছে তোমার মেজর চেক পয়েন্ট, যেগুলি তোমার একটা সেল সাইকেলকে নিয়ন্ত্রণ করে। The major checkpoints are found in the G1, G2, which regulate the cell cycle. Like what is the function of G1 checkpost or checkpoint? This is the restriction point, G1. If you follow the 5 years or 5 hours, in the last hours mean 5 hours, number of 5, here is the restricted point. মানে এখানেই তোমার কোন 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 সেলগুলি তোমার সিনথেসিস হবে এইখানে নির্ধারিত হয়। যেমন G1 checkpoint ensure the cell
ইজ লার্জ এনাফ, আমি আগে পড়াইছি যে সেলটা ফিজিক্যালি বড় বানায়, পুষ্টি এই যে and that enough nutrients are available to support the resulting daughter cell. এদের একটা ডটার সেল গুলা তোমার জীবনে থাকে, এদেরকে যথেষ্ট পরিমাণ পুষ্টি দেওয়া হয়, পুষ্টি দিলে এরা মোটা তাজা হয়, তখন তারা যেগুলি তোমার ভালো এগুলি তোমার এস পেজে যায়। যদি একটা সেল তোমার গো হেড সিগন্যাল, গো হেড মানে কি আগে এগিয়ে যাওয়া, স্টপ মানে থামা, তখন তোমার যে চেক it will usually continue with the cycle. Go ahead signal তোমার চেক পয়েন্টটা তোমার যেগুলি তোমার ভালো সেল এগুলিকে তোমার গো হেড আগে যাও, আর যেগুলি ভালো না এগুলি তোমার স্টপ করে রাখে। অ্যানিমাল সেলের মধ্যে এটা সবচেয়ে বেশি, কিন্তু প্ল্যান্টের মধ্যে অ্যানিমাল সেলটা কম, এই জন্য প্ল্যান্ট আমাদের সাথে অনেক বড় হয়। Actually, most cells in the human body are there. আমাদের তাহলে ম্যাক্সিমাম সেলগুলা কি জিনোফিস, তাই না? হিউম্যান বিইং এর বডিতে আছে সেলগুলো আছে, এটা কি জিনোফিস। জিনোফিসে ফেজ সবচেয়ে বেশি, এটা বলা হয় নন ডিভিশন স্টেট। জিনোট বলা হয় নন ডিভিশন স্টেট, কারণ এইগুলার এই সেলগুলার ডিভিশন পায় না। তাহলে জি2 কি করে? জি2 এনশিওর করে যে ডিএনএ রেপ্লিকেশনটা সম্পূর্ণভাবে হয়েছে সাকসেসফুলি। জি2 চেকপয়েন্ট এনশিওর দ্যাট ডিএনএ রেপ্লিকেশন ইন এ স্পেস হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি। মানে কিছু কাজ কাম যদি বাদ থাকে তাহলে এটা কমপ্লিট করে। তারপর তোমার এই মেটাবলিক, এরা তোমার মাইটোটিক ডিভিশন আরম্ভ হয়, মাইটোসিস আর মিওসিস। এখানে কতগুলি তোমার আছে, কন্ট্রোল কতগুলো আছে, যেমন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। আমি যেমন কাজ করছি মাইক্রোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেস, আমি পিএইচডি জাপানে যে সিগন্যালিং এর কাজ করছি, ওটা কাজটা হচ্ছে মাইক্রোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেস নিয়ে কাজ করছি পিএইচডি। এমএফপিকে ম্যাপ কাইনেস বলতাম, ম্যাপ কাইনেস। তাহলে এই সেল সাইকেল অনেকগুলো ইভেন্টের মাধ্যমে তোমার কন্ট্রোল হয়। তার মধ্যে কাইনেস এনজাইম লাগে, কাইনেস এনজাইম তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা তোমার প্রোটিন যে ফসফোরাইলেশন হয় এটাকে তোমার ডিঅ্যাক্টিভেট করে, অ্যাক্টিভেটও করতে পারে ডিঅ্যাক্টিভেটও করতে পারে। প্রয়োজনে অ্যাক্টিভেট করবে কাইনেস এনজাইম, প্রয়োজনে ডিঅ্যাক্টিভেট করবে, সমস্যা থাকে ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় করে ফেলবে। কাইনেস গিভ ওয়ের সিগন্যাল, এটা কখন কোন স্টেজে দেয়, জি1 এবং জি2, যে হাউ টু রেগুলেট দ্য সেল সাইকেল। তখন তোমার এই যে এই জিনিসগুলো লিখবা। তোমাদের আমি বারবার বলি, কঠিন লাগলে যে আবার বলবো, আমি আবার সময় বেশি নিয়ে আবার বারবার বলবো। তাহলে কাইনেস প্রোটিনটা তোমার এগুলি তোমার এই প্রোটিন গুলোকে, কাইনেস হিসেবে তোমার এক ধরনের প্রোটিন, এনজাইমটা এক ধরনের প্রোটিন, তারা তোমার অ্যাক্টিভেটর অন্য প্রোটিনকে তোমার অ্যাক্টিভেট করতে পারে, ডিঅ্যাক্টিভেট করতে পারে। কিভাবে? ফসফোরাইলেটিং। এই জন্য কাইনেস তোমার কি করে, গো হেড সিগন্যাল দেয় কোন কোন স্টেজে, কোন কোন চেক পয়েন্টে, জি1 এবং জি2 চেক পয়েন্টে। তাহলে অনেক ক্ষেত্রে তোমার যে অ্যাক্টিভ করার ক্ষেত্রে তোমার সাইক্লিন ব্যবহার করা হয়, এরা এই প্রোটিনকে সহজেই অ্যাক্টিভ করতে পারে। আবার একটা আছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, অথবা সংক্ষেপে বলা হয় সিডিকে। আমরা বলতাম এমএফপিকে, মাইক্রোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেস। আবার আছে তোমার ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস, সিডিপিকে, ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস। এই জন্য অনেক আমাদের বডিতে অনেক ধরনের আছে, এই জন্য আমাদের বায়ো সিস্টেমটা টিকে আছে। এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এমফিস। তাহলে সাইক্লিন তোমার অ্যাকুমুলেট করে কে, কখন অ্যাকুমুলেট করে? এই যে একটা সাইক্লিন কিভাবে অ্যাকুমুলেট করে? তাহলে কতগুলি চেক, এই যে 4টা চেক পয়েন্ট আছে,
তিনটা চেক পয়েন্টের মাধ্যমে কি কি G1 S আর G2 তাহলে এটা সম্পূর্ণ আমরা যদি এমপিএফ বলি তাহলে টোটালটাই তোমার এখানে সাইক্লিন আছে আবার সাইক্লিন আবার এই যে সিডিকেও আছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস তো এরা এসে মিলে তোমার সেল সাইকেলকে তোমার রেগুলেট করে আমি আবার তোমাদের তো নাম ডাকা হয়েছে না এই সেল সাইকেল সম্পর্কে তোমাদের কিছু ধারণা হয়েছে সেল সাইকেল কি কি স্টেজ আছে ফেজ কি তারপরে যে কোন এই ফেজগুলির কাজ কি এস ফেজ কি জি ফেজ কি জি নট কি মানুষ বড় হয় না গাছ বড় হয় কেন এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার সরাসরি কোনো প্রশ্ন পাবা না তোমাদের তো তোমরা কি সেল সাইকেল সম্পর্কে কিছু জানতে পেরেছো জি স্যার হ্যালো জি স্যার আর যদি কোয়েশ্চেন থাকে আর বলবা স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কোশ্চেন ছিল হ্যাঁ বলো স্যার অ্যাসাইনমেন্ট যে মানে ওই যে অ্যাসাইনমেন্টটা যে দিলেন ওইটার মাঝখানে যে জেনেটিক্স এর প্রিন্সিপাল গুলো আছে ওই প্রিন্সিপাল গুলাও কি অ্যাড করতে হবে হ্যাঁ তুমি এটা বুদ্ধি করে করতে পারলে তো খুবই ভালো এটা যে জিনিস দিছি তুমি যদি আমার বলতেছো তাহলে তুমি তো জিনিসটা চিন্তা করছো সবাই বলা চিন্তা করো আমি তো তোমাদেরকে চিন্তা করার জন্য দিচ্ছি তুমি তো ঠিক সবাই তুমি ডিসকাশন করে দিচ্ছ স্যার এটা লাস্ট ডেট কবে জমা দেওয়ার আর পেজ লিমিট আছে কি কোনো পেজ 5 পেজের মধ্যে দিবা স্যার কত পেজ 5 পেজ 5 বেশি যায় না 5 বা 3 পেজ 10 পেজ দেন স্যার 5 পেজ অনেক কম হয়ে যাবে হ্যাঁ ওইটা কমাইবে আস্তে আস্তে চিন্তা করে এইটা চিন্তা করতেছো হ্যাঁ পড়াশোনা করো তোর নাম কি স্যার সিদরাতুল মুনতাহা তুফা স্যার তাহলে কি যেহেতু 5 পেজ তাহলে কি সবকিছু শুধু মাস নিয়ে লিখবো মানে জেনেটিক্সটা মাসের ক্ষেত্রে কি কি সবকিছু শুধু মাস নিয়ে লিখবো মানে এমনিতে এটা কম হইব 5 পেজ লিখতে পারবো না স্যার 10 পেজ দেন 5 পেজও হবে না স্যার আচ্ছা ঠিক আছে তুমি লিখো 10 পেজ আর ওই যে স্যার লাস্ট ডেটটা কবে এটা একটু বইলা দেন লাস্ট ডেটটা ছিল তোমার আজকে তো 4 তারিখ 15 তারিখে দিবা আচ্ছা যে সিনথিয়া জি স্যার সিনথিয়া আছো জি স্যার ওকে সিনথিয়া তারপরে থেকে আলামিন হৃদয় ইয়েস স্যার আচ্ছা তারপরে থেকে লিমা জি স্যার লিমা তারপরে থেকে তোমার রিসালাতুল ফেরদৌস আছো নাই দীপা ইয়েস স্যার দীপা ইয়েস স্যার তারপরে থেকে শাকিল নিদা ইয়েস স্যার নিদা তারপরে থেকে আরে মামুন নিদা তোমরা কি দুই ভাই নাকি না স্যার মামুন নাই মামুন আর নাই ছিল তো স্যার হয়তো বা কানেক্টেড অফ হয়ে গেছে কারণ পরে অ্যাবসেন্ট হয়ে যাবে তোমরা একটু হেল্প করে আমাকে সে নাই কেন মামুন তোমরা সে নাই কেন তারপরে থেকে জয় জয় জি স্যার জয় তারপরে থেকে ফারজানা ইয়াসমিন নাই ফারজানা ইয়াসমিন স্যার ও প্রেজেন্ট আছে স্যার মনে হয় ওর মাইকের প্রবলেম স্যার
আসছি। মিথিলা 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 জি স্যার মিথিলা তো আসি। মিথিলা ওকে জি স্যার। থ্যাংক ইউ জান্নাতুল স্যার 66 জান্নাতুল প্রেজেন্ট ইসলাম ছিলাম। হ্যাঁ 50 স্যার 66 আমি 56 প্রেজেন্ট ছিলাম। হ্যাঁ প্রেজেন্ট দিছি তো আমি থ্যাংক ইউ আরেকজন স্যার। বলছে স্যার আচ্ছা জান্নাতুল ইসলাম জান্নাতুল ইসলাম জান্নাতুল ইসলাম নাই জান্নাতুল ইসলাম আচ্ছা তাহলে সে মেহরুন নাহার প্রেজেন্ট স্যার। মেহরুন নাহার হ্যাঁ ওকে তারপরে সে কি মুস্তারি জান্নাত ইয়েস স্যার। মুস্তারি জান্নাত গুড সাদিয়া ইসলাম প্রেজেন্ট স্যার। সাদিয়া ইসলাম ওকে অর্পিতা গুহ ইয়েস স্যার। তারপরে সে কি মিথিলা আক্তার মিথিলা আক্তার নাই তারপরে সে কি মারজানা আক্তার রিমা রিমা নাই রনি বাবু ইয়েস স্যার। রনি বাবু তো আছে ইয়েস স্যার। রনি বাবু আছে রনি বাবু। তারপরে সে কি রনি ইয়েস স্যার। রনি রনি আসি স্যার। তারপরে সে কি থ্যাংক ইউ প্রমি সাহা প্রমি সাহা ইয়েস স্যার। স্যার প্রমি সাহা আসি। তো। জি স্যার আসি। সানি জুবায়ের সানি জুবায়ের তারপরে সে কি অর্পা জি স্যার আসি। অর্পা জি স্যার। আচ্ছা ফাহমিদা আহমেদ ইয়েস স্যার। আচ্ছা তোমার সিজিপিএ কত ফাহমিদা স্যার স্যার 3.46। তোমার 3.26 ওকে তারপরে সে কি শাহরিয়ার হুসাইন শাকিল প্রেজেন্ট স্যার। শাহরিয়ার হুসাইন তারপরে জেসমিন আক্তার জেরিন জি স্যার। জেসমিন আক্তার জি স্যার আসি। মিশু সিনথিয়া জামান মিশু মিশু আছে মিশু আছে জি স্যার আমি স্যার সিনথিয়া মিশু সিনথিয়া যেমন দুজনেই মানে দুইটা ডিভাইস থেকে অ্যাড। আচ্ছা পূজা পোদ্দার প্রেজেন্ট স্যার। পূজা পোদ্দার তারপরে সে কি দিগন্ত মজুমদার ইয়েস স্যার। তারপরে সে কি আতাউল্লাহ খান আতাউল্লাহ খান আতাউল্লাহ খান নাই এটাকে আগে ক্লাসটা করে নাই তো ফেল করবে রাকিব হাসান ইয়েস স্যার। ওকে আগে ক্লাস নাই তোমার সিজিপিএ কত স্যার 3.18। 3.18 আরো ভালো করতে হবে জি স্যার। তারপরে সে কি সারাবান তোহরা ইয়েস স্যার। ওকে তোহরা সামিনা আক্তার লুনা ইয়েস স্যার। নিশাত রহমান ইয়েস নিশাত স্যার। রহমান ইয়েস স্যার। ওকে তোমার সিজিপিএ কত স্যার 3.17। 17 আরো ভালো করতে হবে জি স্যার দোয়া তারপরে করবেন। হারিয়া আক্তার হারিয়া আক্তার 3.75 পাইছি হারিয়া আক্তার হারিয়া আক্তার নাই
সারি আসান নাই। জান্নাতুল ফেরদৌস জিনিয়া। Yes, sir. জান্নাত জিনিয়া। মাহফুজা আক্তার। Present, sir. মাহফুজা আক্তার। ওকে। Yes, sir. তারপর সাইমন রহমান। সাইমন রহমান। স্যার ও ক্লাসে সাইমন প্রেজেন্ট আছে রহমান। স্যার। আচ্ছা স্যার ওকে সাইমন ক্লাসে প্রেজেন্ট আছে কিন্তু স্যার ওর স্পিকারের প্রবলেম। জি স্যার স্পিকারের সমস্যা স্যার, শুনতে পায় না, মিউট করে রাখবে। ওকে 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 সাদিকুর রহমান খান। ইয়েস স্যার। ওকে স্পিকারের সিজিপিএ কত? 3.25। আনিকা আঞ্জুম। আনিকা। স্যার। জি স্যার। ওকে তাহলে সেটা আতিকা খন্দকার। ইয়েস স্যার। ওকে তারপর সেটা সিদ্রাতুল মুন তাহা। Yes, sir. তুমি সাথী খুব ভালো, কিন্তু তোমার যে নাম যে বড় এটা তো উচ্চারণ করতে একটা দম জায়গা। কত বড় নাম, যে নাম দম জায়গা, সেই নাম এত বড় নাম দেখতেছি। Sir, এটা আপু রাখছে। তারপর থেকে ইলুরা ইয়াসমিন ইলা। Yes, sir. ওকে মেয়েরা সব ঠিক বুঝতে। তারপর থেকে মাসুম। ইয়েস স্যার। মাসুম। জান্নাতুল বুশরা জিসান। জান্নাতুল বুশরা জিসান। জান্নাতুল বুশরা জিসান। না তারপরে যেটা তোমার হক হক হক। ইয়েস স্যার। হক হক তোমার কত? এই সিজিপিএ কত? স্যার 3। অনেক কম। তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায়? স্যার আমার বাসা বগুড়াতে। বগুড়াতে। আচ্ছা খায়রুল ইসলাম। ইয়েস স্যার। খায়রুল। জি স্যার। ওকে সুরাইয়া পারভিন। Yes, sir. সুরাইয়া পারভিন। Yes, sir. সুরাইয়া পারভিন। ওকে ওকে আচ্ছা খায়রুল আজিম। ইয়েস স্যার। ইফতি খায়রুল আজিম। ওকে জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস নাই। তনিমা। Yes, sir. তনিমা নাই। Yes, sir. তনিমা তো ভালো, তনিমা খুব সুন্দর খুশি করছে। মানে মুসাম্মদ তাহরিমা। তাহারিমা ইসলাম। Yes, sir. তারপরে সেটা তোমার মুকসাদা সরকার। Yes, sir. তারপরে সেটা তানবিরুল ইসলাম। ইয়েস স্যার। তারপরে সেটা নুসরাত জেবিন। Yes, sir. ভালো রেজাল্ট করছে সে। তারপরে সেটা আনিকা তাবাসসুম নৌশিন। আনিকা তাবাসসুম নৌশিন নাই। স্যার নেটের মনে প্রবলেম হচ্ছে স্যার, একটু আগে জানাইছিলাম। নমস্কার। থ্যাংক ইউ। আচ্ছা রনি বাবু, তুমি সব মেসেজ আমাকে জানাইবা, ঠিক আছে? রনি বাবু তোমাদের ক্যাপ্টেন কে? তুমি নাকি? মেয়েদের মধ্যে একজন ক্যাপ্টেন, ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে কে? স্যার ছেলেদের মধ্যে আমি স্যার। ওকে রনি বাবু তুমি আমার সাথে যোগাযোগ রাখবা। ঠিক আছে। আর মেয়েদের মধ্যে? স্যার মুঞ্জে হক। মেয়েদের মধ্যে কে? স্যার মুঞ্জে হক। হ্যাঁ মুঞ্জিয়া হক। মুঞ্জিয়া হক।
হ্যাঁ মুঞ্জিয়া হক, হ্যাঁ। তারপর থেকে ফখরুন নাহার, অর্ণা। Yes, sir. Yes, sir. ওকে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড পেশেন্স। তোমরা যদি না বুঝো সেল সাইকেল আরেকবার পড়াবো, সমস্যা নাই। স্যার আমার নাম তো ডাকেন নাই। তোমার নাম কি বলো? সুমাইয়া ফাল্গুনী। সুরাইয়া, সুমাইয়া সুরাইয়া ফাল্গুনী। সুমাইয়া ফাল্গুনী। হ্যাঁ সুমাইয়া, হ্যাঁ তোমার তো প্রেজেন্ট দিছি তো, সুমাইয়া ফাল্গুনী ইয়া দেখে দিছি। ও আচ্ছা স্যার, নাম প্রেজেন্ট দিছি তো। থ্যাংক ইউ ভেরি মাচ।